আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এ বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজায়ে জাবিদ ঐশী। চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সম্প্রতি কিছু সুদৃঢ় পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং কৌশলগত অগ্রাধিকারগুলো উপলব্ধি করাই এর মূল লক্ষ্য। 2026 থেকে 2030 সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন শি। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2026 থেকে 2030 সময়কালে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া, কৌশলগত অগ্রাধিকারগুলো উপলব্ধি করা এবং সুদৃঢ় পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন। চীন যখন 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021 থেকে 2025 বাস্তবায়নের শেষ বছরে নির্ধারিত লক্ষ্য পূরণের প্রচেষ্টা করছে এবং পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করছে, ঠিক এ সময় এমন পরিকল্পনার কথা জানান শি। সাংহাইতে 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2026 থেকে 2030 সময়কালে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর একটি সিম্পোজিয়ানের সভাপতিত্ব করেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি। এ সময় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা, দেশের সামগ্রিক লক্ষ্য, প্রধান কাজগুলো এবং বিভিন্ন ক্ষেত্রে নীতিগত দিক নির্দেশনা দেয়া হয় এ সিম্পোজিয়ামে। চীনের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা তৈরি, মূল এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সব রকম বাধা অতিক্রম করা সহ ত্রুটি ও দুর্বলতাগুলি পূরণ করার উপর মনোযোগ দেওয়ার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, এখনই চীনের নিজস্ব বিষয়গুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, উন্নত মানের কর্মসংস্থান, এন্টারপ্রাইজ পরিচালনা, বিপণন এবং প্রত্যাশা স্থিতিশীল করার প্রচেষ্টা করা উচিত, যাতে ভবিষ্যতে চীন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। চীনে শহুরে চাকরির বাজারে উষ্ণ হাওয়া লেগেছে। দেশটির মানব সম্পদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সালের প্রথম 3 মাসে শহরে 30,08,000 চাকরি নতুন করে সৃষ্টি হয়েছে। স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য এই কর্মসংস্থান তৈরিকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। একাধিক পদক্ষেপ বাস্তবায়নেও কাজ করছে মন্ত্রণালয়। জিডিপি আর ক্রয় ক্ষমতায় বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। করোনার দুঃসময় কাটিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়েছে দেশটি। আছে কর্মসংস্থান ধরে রাখা আর নতুন ক্ষেত্র তৈরির উদ্যোগ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের মধ্যেও পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে চীনে। বছরের প্রথম প্রান্তিকে 30 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে শহর এলাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় 50,000 বেশি। চীনের মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা উপমন্ত্রী ইউ চিয়াতুং জানান, চাকরির বাজার টেকসই করতে দেয়া হচ্ছে বাড়তি নীতি সহায়তা, যার কারণে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। এই বছরের প্রথম প্রান্তিকে কর্মসংস্থান পরিস্থিতি মূলত স্থিতিশীল ছিল। শহরাঞ্চলে 3.08 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 50,000 বেশি, যা নির্ধারিত অগ্রগতিকে ছাড়িয়ে গেছে। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মসূচিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করার কথাও জানান তিনি। এর আগে আমরা কর্মসংস্থান ধরে রাখা এবং সৃষ্টির জন্য বিশেষ ঋণ কোটা বৃদ্ধি করেছি, যার মধ্যে রয়েছে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ 50 মিলিয়ন ইউয়ান এবং ব্যক্তিদের জন্য 10 মিলিয়ন ইউয়ান। সম্প্রতি
আমরা এই নীতিগুলো বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান ভর্তুকি থেকে ৬৬.৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছি। একই সাথে আমরা নতুন নীতি প্রবর্তনকে ত্বরান্বিত করছি, যার মধ্যে রয়েছে আরও কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগগুলোর সহায়তা বৃদ্ধি করা, ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ভর্তুকি বাড়ানো। এক পরিসংখ্যানে দেখা গেছে মার্চে চীনের শহরে বেকারত্বের হার ছিল ৫.২%। আগের মাসের তুলনায় কমেছে ০.২%। অর্থাৎ এখন একটু হলেও সহজ হচ্ছে চাকরি পাওয়া। তাতে বড় ভূমিকা আছে চাকরি মেলার। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চীন জুড়ে হয়েছে ১০,০০০-এর বেশি মেলা। ১৩৭তম চীন আমদানি ও রফতানি মেলা বা ক্যান্টন ফেয়ার চলমান আছে। এটি বিশ্বের অন্যতম সেরা মেগা ট্রেড শো। এই আসরের ব্যাপক সাফল্যজনক অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছে চীন। এবারের ক্যান্টন ফেয়ারের খুঁটিনাটি তথ্য নিয়ে কুয়াংচৌ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং চিচেন অনুপমা। ১৩৭তম চীন আমদানি ও রফতানি মেলা বা ক্যান্টন ফেয়ার চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজৌ শহরে উদ্বোধন হয়। এই মেলা চীনের বৃহত্তম ও সর্বাধিক বিস্তৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যার ইতিহাস সুদীর্ঘকালের। এই মেলায় সর্বাধিক পণ্য প্রদর্শিত হয়, ক্রেতার সংখ্যাও সবচেয়ে বেশি। ক্রেতারা আসেন সর্বাধিক সংখ্যক দেশ ও অঞ্চল থেকে। ৭৮ বছর ধরে ক্যান্টন ফেয়ার বা ক্যান্টন মেলা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, যা সারা বিশ্বে বিপুল সংখ্যক প্রদর্শক ও ক্রেতাকে আকৃষ্ট করেছে ও করছে। ক্যান্টন মেলার মোট প্রদর্শনী এলাকা ১৫,২৫,০০০ বর্গমিটারে পৌঁছেছে, যেখানে প্রায় ৭৪,০০০ বুথ রয়েছে। ৩১,০০০ কোম্পানি মেলার প্রতি আকৃষ্ট হয়েছে। এর মধ্যে রফতানি প্রদর্শনীতে প্রায় ৭৩,০০০ বুথ রয়েছে এবং অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা প্রথমবারের মতো ৩০,০০০ ছাড়িয়ে গেছে, যা আগের মেলার তুলনায় ৯০০টিরও বেশি। আর আমদানি প্রদর্শনীতে প্রায় ১৬০০টি বুথ রয়েছে, যেখানে ২৫টি দেশ ও অঞ্চলের ৭৩৬টি কোম্পানি অংশগ্রহণ করছে। চলতি বছরের মেলায় প্রতিপাদ্য হচ্ছে উন্নত উৎপাদন, মানসম্পন্ন বাড়ি ও সুন্দর জীবন। বিদেশিদের জন্য এই মেলায় প্রচুর সুবিধাজনক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। যাত্রীদের জন্য বহুভাষিক কাস্টমস ক্লিয়ারেন্স নির্দেশিকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৯৬০১৬৯ টোল ফ্রি হটলাইন বিদেশি ব্যবসায়ীদের জন্য রিয়েল টাইম ভাষা পরিষেবার গ্যারান্টি প্রদান করছে। বাংলাদেশ থেকে আসা কিছু ক্রেতারাও মেলাটিকে প্রশংসা করেছেন। আমি প্রতিবারই আসার চেষ্টা করি ১-২বার করে। সো ২০১০ থেকে এখানে বহুবার এসেছি। সো আমার মনে হয় ১৩-১৪ বার আসা হয়েছে ক্যান্টন ফেয়ারে, এবং প্রতিবারই নতুন নতুন কিছু প্রোডাক্ট বা নতুন কোনো টেকনোলজি আছে কিনা সে নিয়েই খোঁজ নেই। চলতি বছরের শুরু থেকে চীনের জন্য বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি ও চ্যালেঞ্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রয়েছে এবং আমদানি ও রপ্তানির যাত্রাপথ মসৃণ আছে। চীনে বৈদেশিক বাণিজ্য উন্নয়নে বিভিন্ন সুবিধাজনক নীতি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। পৃথিবীতে ফিরল চীনের শেনচৌ 19 ক্রু স্পেস ফ্লাইট মিশনের ৩ নভোচারী। বুধবার থিয়ানকং মহাকাশ স্টেশনে পরিকল্পিত কাজ শেষে সফলভাবে ফেরেন তারা। রিটার্ন ক্যাপসুলটি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে অবতরণ করে। কক্ষপথে মোট ১৮৩ দিন কাটিয়েও সুস্থ আছেন ৩ নভোচারী। চায়না ম্যান্ড স্পেস এজেন্সির তথ্য অনুসারে শেনচৌ 19 স্পেস ফ্লাইটটি নভোচারী ছাই সুচে, সং লিংতং,
এবং ওয়াও হাউ চেকে নিয়ে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফং নামক স্থানে স্থানীয় সময় দুপুর 1:08 অবতরণ করে। নভোচারীরা কক্ষপথে 183 দিন কাটিয়েছেন এবং সকলেই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। মহাকাশে আমরা অসংখ্যবার সুন্দর নীল গ্রহটির দিকে তাকিয়েছি। এটি মানবজাতির জন্য শ্রেষ্ঠ আবাসস্থল এবং আমাদের সকলের এটিকে রক্ষা করা প্রয়োজন। এই অভিযানে আমি 2 ব্যক্তির নেতৃত্ব দিয়েছিলাম। ক্রুদের ঐক্যবদ্ধতা এবং গ্রাউন্ড স্টাফদের সহায়তায় সবাই মিলে আমরা আমাদের দেশ এবং জনগণের জন্য কাজটি সফলভাবে সম্পন্ন করেছি। ভবিষ্যতে আমরা একইভাবে পরিশ্রমী মনোভাব বজায় রাখব। নতুন যুগে চীনের মহাকাশ শিল্পের জন্য নতুন অধ্যায় লিখব। এই মুহূর্তে আমি ভীষণ গর্বিত, আনন্দিত। আমরা আমাদের সকল গবেষকের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে বৈজ্ঞানিক গবেষণার সাফল্যে রূপান্তরিত করেছি। আমরা এর জন্য খুব গর্বিত। মহাকাশে আমার দেশের সেবা করা একটি আশীর্বাদ এবং মাটির সাথে যোগাযোগ করাও আনন্দের উৎস। খুব শীঘ্রই আমার সেই পরিবারের সাথে দেখা হবে যারা এই পুরো যাত্রায় আমাদের পাশে থেকেছেন। আমরা সত্যি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এত কঠোর পরিশ্রম করেছেন। আমি এখন মাতৃভূমির মাটিতে আছি এবং আমি যে কথাগুলো সবচেয়ে বেশি বলতে চাই তা হলো, মাতৃভূমি তোমার সন্তানরা দীর্ঘ যাত্রা শেষে ফিরে এসেছে। মহাকাশে 180 দিনেরও বেশি সময় ধরে চলা যাত্রা শরীর এবং মনের জন্য একটি বড় পরীক্ষা। এই অভিযান আমাকে আত্মবিশ্বাসী এবং সক্ষম করেছে। আমি বিশ্বাস করি আমরা চীন মহাকাশচারীরা মহাকাশের বিশালতায় পৌঁছানোর জন্য আরও দূর থেকে এগিয়ে যাব। পরিশেষে আমি চীনের মহাকাশ উদ্দেশ্যের অব্যাহত অগ্রগতির জন্য আমরা শুভেচ্ছা জানাই এবং আমাদের মহান মাতৃভূমির সমৃদ্ধি উপভোগ করুক এবং আমাদের জনগণ সম্প্রীতি ও শান্তিতে বাস করুক। 2024-এর 30 অক্টোবর উত্তর পশ্চিম চীনের সিনচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ক্রু সহ শেনচৌ 19 মহাকাশে পাঠানো হয়। এক টুকরো কাপড়, অথচ সেটা দেখতে শত শত মানুষের ভিড়। কারণ সিল্কের এই এক টুকরো কাপড়ের জন্ম 2100 বছর আগে। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংসা শহরের একটি সমাধি থেকে খনন করা এই কাপড়টি প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে জনসম্মুখে। মধ্য চীনের হুনান প্রদেশের ছাংসা শহর থেকে খনন করা হয় প্রাচীনতম সূচিকর্ম নকশার একটি রেশম কাপড়ের টুকরো, যা প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শনী করা হচ্ছে। হুনানের রাজধানী ছাংসার পূর্ব অবস্থিত একটি ছোট পাহাড় মাওয়াংতুই থেকে এই কাপড়টি আবিষ্কৃত হয়েছে। চীনে হান রাজবংশের সময়কার লোকেরা সাধারণত মাটিতে বসার সময় আরামদায়ক জিনিস দিয়ে বসত। প্রদর্শিত কাপড়টি মূলত সেই কাপড়। এই কাপড়ের টুকরোটি গৃহসজ্জার সামগ্রী হিসেবেও ব্যবহৃত হতো। এই কাপড়টি এখনও বেশ ভালোভাবে সংরক্ষিত আছে। এটির দৈর্ঘ্য 152 সেন্টিমিটার এবং প্রস্থ 106 সেন্টিমিটার। এর উপর করা সূচিকর্ম এখনও অক্ষত এবং প্রাচীনতম নকশা। এই নকশাগুলিতে একটি মুকুট সহ একটি পাখির নকশা রয়েছে, যা ইঙ্গিত করে যে এটি একটি ফিনিক্স। ফিনিক্সের চারপাশে বিভিন্ন ধরনের ট্যাসেল আকৃতির মেঘ রয়েছে, যা পাখির লেজের মতো। আমরা এটিকে প্রাচীনতম সূচিকর্ম নকশা বলি। হান রাজবংশের লোকেরা তাদের কারুশিল্প এবং দৈনন্দিন জিনিসপত্রগুলিতে এই শুভ চিহ্নগুলো ব্যবহার করত। এই রেশম কাপড়টি কেবল হান অভিজাতদের সূক্ষ্ম এবং বিলাসবহুল জীবনধারা প্রদর্শন করে না, বরং সেই সময়ের উন্নত সূচিকর্মের কারুশিল্পকেও তুলে ধরে। প্রাচীনতম সূচিকর্ম নকশাসহ এই কাপড়টি সম্ভবত চীনা প্রত্নতত্ত্বের ইতিহাসে আবিষ্কৃত প্রাচীনতম এবং সবচেয়ে অক্ষত ব্যাকরেস্ট ও গৃহসজ্জার সামগ্রী, যা এই ক্ষেত্রে গবেষণার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে ব্যাকরেস্ট গৃহসজ্জার সামগ্রীর নথিভুক্ত করার জন্য কোনো ঐতিহাসিক রেকর্ড বা প্রত্নতাত্ত্বিক তথ্য নেই। প্রাচীন প্রায় 2100 বছর আগের এই কাপড়ের টুকরো দেখতেই তাই শত শত মানুষের ভিড়। 1972 থেকে 1974 সালের মধ্যে মাওয়াংতুই খনন ছিল বিংশ শতাব্দীর বিশ্বের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।
প্রাচীন চীনে মৃত ব্যক্তির আত্মাকে রক্ষা করার জন্য মরদেহকে সোনার মুখোশ পরানোর প্রথা অনেক পুরানো। ঠিক একই রকম প্রথা ছিল প্রাচীন গ্রিক সভ্যতাতেও। দুটি আলাদা সভ্যতায় জীবন ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গির যে মিল তা তুলে ধরতে বেইজিং জাদুঘরে আয়োজন করা হয়েছে বিশেষ এক প্রদর্শনীর। বেইজিং জাদুঘরে প্রাচীন গ্রিক ও চীনা সভ্যতায় মৃত ব্যক্তিকে সোনার মুখোশ পরানোর যে নিয়ম ছিল তা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চীনের ক্যাপিটাল জাদুঘরে দ্য গ্রিক্স অ্যাগামেমনন টু আলেকজান্ডার দ্য গ্রেট প্রদর্শনীতে এর প্রতিরূপ প্রদর্শনী করা হয়। প্রাচীন চীনে মৃত ব্যক্তির আত্মাকে রক্ষার জন্য মরদেহকে সোনার মুখোশ পরানো হতো। ঠিক একই প্রথা ছিল প্রাচীন গ্রিক সভ্যতাতেও। দুটি ভিন্ন সভ্যতার এই মিলকে তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন। পুরো গ্রিস থেকে 14টি জাদুঘর থেকে মোট 170টি টুকরো মুখোশ এই প্রদর্শনীর জন্য আনা হয়। তবে এগুলো আসল মুখোশের প্রতিরূপ, কেননা মূল টুকরোটি বিদেশে প্রদর্শনীর অনুমতি নেই। তবে এই প্রতিরূপগুলো কয়েক দশক আগের তৈরি। অ্যাগামেমননের মুখোশটি মূলত জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক স্লিম্যান মুখোশটি আবিষ্কার করেছিলেন। তিনি তখন ধারণা করেছিলেন এটি কোনো বীরত্বপূর্ণ ব্যক্তিত্বের মুখোশ। পরবর্তীতে ধারণা করা হয় মুখোশটি মাইসেনিয়ান কিংবদন্তি রাজা অ্যাগামেমননের ছিল। এই প্রদর্শনীর নাম আগামেমনন সোনার মুখোশ। মূল জিনিসটি বিদেশে প্রদর্শনের অনুমতি নেই, তাই আমরা এই প্রদর্শনীতে প্রতিরূপ ব্যবহার করছি। দুই সভ্যতার মুখোশে বেশ মিল রয়েছে, তা দেখাতেই এই প্রদর্শনীর আয়োজন। চীনে সোনার মুখোশের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল বলে জানান মিউজিয়ামটির সহযোগী গবেষক শাও শিনশিন। বলেন, লিয়াও রাজবংশের চীন রাজ্যের রাজকুমারীর একটি মুখোশ প্রাচীনকালে আবিষ্কার করা হয়। উপকরণ ও উৎপাদন পদ্ধতির দিকে খেয়াল করলে দেখা যায় অনেক মিল রয়েছে, যা ইঙ্গিত দেয় পূর্ব ও পশ্চিমা উভয় সভ্যতাতেই জীবন ও মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি একই রকম ছিল। দ্য গ্রিক্স অ্যাগামেমনন টু আলেকজান্ডার দ্য গ্রেট প্রদর্শনীটি শুরু হয়েছে গত 21 নভেম্বর 2024-এ, যা চলবে 18 মে 2025 পর্যন্ত। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়, চ্যানেল 24-এ।